আজ প্রায় দুদিন পূর্ণ হবে আমরা মাদাগাস্কার বন্দর ছেড়ে এসেছি। এখন ভারত মহাসাগরে বিচরণ করছি। বলতে গেলে আমরা এখন মাঝ সমুদ্রে ভেসে বেড়াচ্ছি। আমাদের জাহাজ ভেসে বেড়াচ্ছে মাঝ সমুদ্রের এক বিশালকায় সমুদ্রের ওপর দিয়ে। আজ দুপুর থেকে আবহাওয়া খুব একটা ভালো নয়। পশ্চিম কোণে কালো মেঘ জমেছে সেই দুপুর থেকে। এখন বিকেল 4টে বাজে। প্রায় চারিদিক অন্ধকার করে এসেছে এবং জোরে বাতাস বইছে। আমি ডেকের ওপরেই দাঁড়িয়েছিলাম। বিশেষত এই বিকেলের সময়টা রোজ সূর্যাস্ত দেখতে এই ডেকের কাছে দাঁড়াই, কিন্তু আজ সকালেও যেন মেঘলা ওয়েদার ছিল, তেমনি দুপুরে ওয়েদারের অবস্থা আরও খারাপ হয়ে যায়। স্বদেশ থেকে আসার সময় আমরা 3জন প্রধান জাহাজের সদস্য ছিলাম, যদি ক্যাপ্টেনকে ধরা হয়। বাকি চতুর্থ কর্মী বা গার্ডসদের ছাড়া এখন এক নতুন সদস্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। বলতে গেলে একজন নয়, আরও দুজন। এক হলো মৃণালিনী দেবী, যে গুঞ্জনের সঙ্গে একই ক্যাবিনে থাকছেন। আর মাদাগাস্কার থেকে দুজন মিস্ট্রেস অ্যাপয়েন্ট করা হয়েছে, যারা আমাকে ওখানে পোশাক পরতে বা সুসজ্জিত করতে সাহায্য করত। এখানেও তার অন্যথা নয়, তাই এদেরকে নতুন করে অ্যাপয়েন্ট করেছে স্বর্ণলতাই। ওরা জাহাজে আমাকে পোশাক পরিয়ে দিতে সাহায্য করে। এদের বিশেষ করে দরকার হবে হলো, আমরা যখন সাউথ আফ্রিকা বা ইউরোপে যাব তখন তো মিস্ট্রেসের দরকার হবে। তাই এদেরকে মাদাগাস্কার থেকেই অ্যাপয়েন্ট করে নেওয়া হয়েছে। এদের থাকার ব্যবস্থা হয়েছে মেইন লোয়ার ডেকে, যেখানে গার্ডসরা থাকে তাদের সঙ্গে থাকার ব্যবস্থা করা হয়েছে। মৃণালিনী দেবী সেই জাহাজে চড়া থেকে গুঞ্জনের সঙ্গেই সময় কাটাচ্ছে এবং গুঞ্জনও ওনার সাথেই মেতে রয়েছে, যেহেতু দুজনে একই ক্যাবিনে থাকেন। আর আমি আর স্বর্ণলতা একে অপরের সঙ্গী। এখন এই জাহাজে এই একটাই একঘেয়েমি যে একই জায়গায় ঘোরাফেরা করা ছাড়া আর কোনো উপায় নেই। এক্সপ্লোরেশন তো অবশ্যই আছে, অ্যাডভেঞ্চার সবই আছে, কিন্তু বসবাসের ক্ষেত্রে সেই একই জায়গায় ঘোরাফেরা করা ছাড়া আর কোনো জায়গায় ঘোরার অবকাশ থাকে না। ইতিমধ্যে ডেকে দাঁড়িয়ে থাকতে থাকতে অনুভব করলাম জোরে বাতাস বইতে শুরু করেছে। আগে এমনিতেও বাতাস বইছিল বটে, কিন্তু যা বাতাসের গতি অনেক বেড়েছে, সম্ভবত ঝড় আসতে চলেছে। আমি দেখলাম একজন চতুর্থ কর্মী আমাকে ডাকছেন। পিছনে ঘুরে দেখলাম চতুর্থ কর্মী বললেন যে ক্যাপ্টেন বলেছেন আমাকে কেবিনে ফিরে যেতে, কারণ সাইক্লোন আসতে চলেছে। আমি নিশ্চিত হলাম, যেটা অনুমান করছিলাম সেটাই হবে এবারে। আমি ক্যাপ্টেনের কথা মেনে নিতে সম্মত হলাম, কারণ এইখানে দাঁড়িয়ে ঝড়টা দেখা রোমাঞ্চকর হলেও ঝড়টার মুখোমুখি হওয়া অবশ্যই রোমাঞ্চকর নয়, বিপদের সম্মুখীন হওয়াটা বরং অবশ্যম্ভাবী হয়ে যাবে। তাই আমি ডেকে থেকে নেমে ক্যাবিনের দিকে ফিরে যেতে গেলাম। ক্যাবিনে ফিরে যেতে গিয়ে ভাবলাম একবার ক্যাপ্টেনের কন্ট্রোল রুমে যাই।
তাই স্টেয়ার ধরে ক্যাপ্টেনের কন্ট্রোল রুমের দিকে উঠে গেলাম। ক্যাপ্টেন আমাকে দেখে একটু হতবাক হলেন, কিন্তু আমি জানতে চাইলাম যে বাতাসের গতিপথ কী বা ওয়েদারের ইন্ডিকেশন কী, আপনি কি অনুমান করছেন? উনি বললেন যে সাইক্লোন আসতে চলেছে এবং আমি তার মেসেজ পেয়েছি, বার্তা পেয়েছি। এই মৎ সমুদ্রে তল খোঁজাটা বোকামি সমতুল্য হবে, কিন্তু তবুও আমি কর্মীদের নির্দেশ দিচ্ছি, যদি এখানে কোনো তল পাওয়া যায় তাহলে জাহাজকে হোল্ড করা যেতে পারে, কারণ আমাকে ইতিমধ্যেই ইঞ্জিনটা বন্ধ করে দিতে হবে, কারণ ঝড়ের মধ্যে জাহাজ চালিয়ে রাখা, ইঞ্জিন চালিয়ে রাখা বুদ্ধিমানের কাজ হবে না, তাতে আরো অন্যদিকে চলে বয়ে যেতে পারে জাহাজ। তাই সেক্ষেত্রে জাহাজ যদি হোল্ড করে থাকতো কোথাও তাহলে খুব ভালো হতো। এক্ষেত্রেও অন্য গতিপথে কিন্তু ভেসে যেতে পারে, আমরা দিকভ্রান্ত হয়ে অনেকটা দূরে চলে যেতে পারি রিটার্ন করতে বা ঠিক গতিপথে ফিরতে, আমাদের সাউথ আফ্রিকার রুটে ফিরতে, কিন্তু সেক্ষেত্রে ডিলে হতে পারে। আমি সেটাই আশঙ্কা করছি, তাই চেষ্টা করছি জাহাজকে যতটা সম্ভব সেফ জোনে নিয়ে যেতে। কিন্তু এই মাঝ সমুদ্রে কি করে যে সেফ জোনে নিয়ে যাব? অন্তত যদি কোনো আইল্যান্ডও থাকতো সেখানেও হোল্ড করতে পারতাম, কিন্তু এখানে কোনো আইল্যান্ড নেই, বা আমরা অনেক পিছিয়ে এসেছি, মাদাগাস্কার থেকে অনেক দূরে আছি। তাই এখন আসন্ন বিপদের মুখোমুখি হতে হবে এবং তার জন্যে প্রস্তুত হচ্ছি। আপনি ক্যাবিনে ফিরে যান, সেখানে সেফ থাকবেন। আমি বললাম, এই জাহাজের তো উইংস রয়েছে, হয়তো আমরা যথেষ্টই সেফ ফিল করতে পারি, কারণ এর আগেও আমরা একটা সাইক্লোনের সম্মুখীন হয়েছি। ক্যাপ্টেন বললেন, হ্যাঁ, নিশ্চয়ই। সেটা জন্য আমরা কিছুটা হলেও নিশ্চিত ফিল করতে পারি, কিন্তু আসন্ন বিপদের পরিমাপ জানি না যে সেই বিপদটা কতটা বড়। তাই এই সাইক্লোনকে অবজ্ঞা করা উচিত হবে না। যতটা সম্ভব মেথডিক্যালি প্রোটেক্ট করার চেষ্টা করব, বাকিটা আমাদের ভাগ্যের ওপর নির্ভর করতে হবে। আমি ক্যাপ্টেনের কথা শুনে খুব একটা ভালো মনে করলাম না। মনের মধ্যে একটা অজানা আশঙ্কা যেন জেগে উঠল, কোথায় এই জাহাজডুবি না হয়ে যায়। জাহাজডুবি এখনো হয়ে থাকে, বিশেষত আগের সাইক্লোন দেখেছি, কিন্তু এই অত্যাধুনিক জাহাজ সেই সাইক্লোনকে সামলে নিয়েছে। কিন্তু ক্যাপ্টেন এবারে যা বলছেন তাতে সত্যিই চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো। আমি ত্বরান্বিত পায়ে স্টেয়ার দিয়ে নেমে ক্যাবিনের দিকে ফেরার আগে গুঞ্জনদের একবার দেখলাম, ওদেরকে জানালাম যে লাইফ জ্যাকেট কাছে রাখতে, কারণ একটা সাইক্লোন আসতে চলেছে। ওরা একটু বেশি চিন্তিত হয়ে পড়লো, কিন্তু আমি জানালাম চিন্তার কোনো কারণ নেই, কিন্তু তবুও সাইক্লোন আসতে চলেছে, তাই যতটা সম্ভব প্রোটেকশনের সরঞ্জাম কাছে রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে। এতটুকু বলেই আমি ওদের ক্যাবিন থেকে বেরিয়ে আমি স্বর্ণলতার ক্যাবিনের দিকে গেলাম। স্বর্ণলতা আজ সকাল থেকেই গানফায়ারের জন্য বাইরেও বেরোয়নি এবং আমাদের মধ্যে কোনো চ্যাটিংও হয়নি। সম্ভবত উনি আজকে একটু আনমোল দেখাচ্ছিল। সকালে শুধু এক ঝলক ওনাকে দেখেছিলাম,
তারপরে আমার আর সেভাবে সময় হয়নি। আমি নিজের কেবিন থেকে গিয়ে ডেকে কাটিয়েছি, লাঞ্চ করেছি, আর অন্যান্যভাবে সময় কেটেছে বটে। এই অনেকক্ষণ পরে ওনার কাছে যাচ্ছি, গিয়ে দেখলাম উনি সাধারণত শুয়ে থাকার মানুষ, ওনাকে কোনোদিন শুয়ে থাকতে দেখিনি। আজ দেখলাম উনি বিছানায় শুয়ে আছেন। আমাকে দেখে অত্যন্ত কাতর কণ্ঠে বললেন, নীলকমল, নীলকমল এসছো? আমি একটু ত্বরান্বিত পায়ে ওনার দিকে এগিয়ে গেলাম। আমি হাতটা বাড়াতেই উনি হাতটা চেপে ধরে বললেন, তুমি এসছো? আমি বললাম, হ্যাঁ আমি। আজ শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তাই আমি যাইনি। আমি ওনার কাছে একটু ক্ষমা প্রার্থনা করলাম যে আজকে আপনার কাছে আমি আসতে পারিনি। বিজনেস পেপারসগুলো একটু দেখছিলাম এবং অন্যান্য কাজেও একটু বিজি ছিলাম। এ কথা শুনে উনি বললেন, কোনো ব্যাপার নয়, এটাই তোমার কাজ। কারোর জন্যে তুমি বিজনেসকে অবজ্ঞা করতে পারো না। আমি ওনাকে ইতিমধ্যে জানালাম বাইরে সাইক্লোন আসতে চলেছে। উনি একটু শঙ্কিত চোখে দেখলেন, তারপর উঠে বসতে চাইলেন। আমি ওনাকে ধরলাম, উনি উঠে বসলেন। ওনার পিঠে বালিশটা দিলাম। উনি হেলান দিয়ে বসে বললেন, সাইক্লোন আসতে চলেছে? আমি বললাম, হ্যাঁ। আমি এতক্ষণ ডেকেছিলাম, ক্যাপ্টেনের সঙ্গেও কথা বলে দেখলাম। ক্যাপ্টেন বললেন একটা ভয়ঙ্কর সাইক্লোন আসতে চলেছে এবং ক্যাপ্টেনও যথেষ্ট শঙ্কিত। তবে আমার মনে হয় এই সাইক্লোন আমরা কাটিয়ে উঠব। আপনি যে জাহাজ অত্যাধুনিক টেকনোলজিতে বানিয়েছেন, মনে হয় না তাতে খুব একটা এফেক্ট হবে। স্বর্ণলতা বিস্তারিত চোখে আমার দিকে তাকালেন। ওনাকে দেখে মনে হলো অনেকক্ষণ পরে যেন উনি সম্বিত ফিরে পেলেন, যেন একটা ঘোরের মধ্যে ছিলেন। আমাকে যেন শঙ্কিত গলাতেই বললেন, কোনো ঝড়কেই উপেক্ষা করা যায় না, কিন্তু আমি দীর্ঘ সমুদ্রযাত্রায় অনেক ঝড় দেখেছি, অনেক জাহাজ ডুবিয়েও দেখেছি। তাই কোনো ঝড়কেই ছোটভাবে নিও না। লাইফ জ্যাকেট কাছে রেখো। আমি জানালাম যে আমি ওদেরকে বলেছি এবং আপনারটাও এনে দিচ্ছি। তবে যেন ওনাকেই আমি আশ্বাস দিয়ে বললাম, আমাদের কিছু হবে না, আমরা এই ঝড়কেও কাটিয়ে উঠব। আমার যথেষ্ট বিশ্বাস আছে আপনার নির্মাণের ওপরে। আমি জিজ্ঞেস করলাম, আপনার কি শরীর খারাপ লাগছে? আপনাকে দেখে মনে হচ্ছে আপনার শরীর খারাপ। উনি বললেন, হ্যাঁ, শরীরটা একটু দুর্বল লাগছে। আমি বললাম, এক্ষেত্রে আপনি কি মেডিসিন নিয়ে থাকেন? উনি একটা মেডিসিনের নাম বললেন। বলল, আমি অলরেডি নিয়েছি, তবুও এখনো রিকভারি মনে হচ্ছে না, রিকভার করতে পারিনি। আমি বললাম, তাহলে আপনার একটুখানি স্যুপ বা একটু প্রোটিন খাওয়া উচিত তাহলে এখন। উনি ঘাড় নাড়লেন। আমি অবিলম্বে উঠে গিয়ে স্বর্ণলতার রুমে থাকা নবটি প্রেস করলাম, যেখান থেকে সার্ভেন্টরা অ্যালার্ট হয়ে যায় যে এই রুমে কিছু প্রয়োজন আছে, রিকোয়ারমেন্ট আছে। আমি প্রেস করতেই কয়েক সেকেন্ডের মধ্যেই এক সার্ভেন্ট তাড়াতাড়ি করে হাজির হলো। আমি বললাম, এখনই ম্যাডামের জন্য চিকেন স্ট্রু, এবং খুব ভালো হয় যদি সাথে একটু প্রোটিন শেক নিয়ে আসো, একটু তাড়াতাড়ি নিয়ে আসো। সার্ভেন্ট আমার কথা শুনে ঘাড় নাড়লেন এবং একটু ত্বরান্বিত পায়ে চলে গেল। সার্ভেন্ট
10 মিনিটের মধ্যেই অর্ডার করা খাবারগুলো নিয়ে ক্যাবিনের দরজায় নক করলেন। আমি ভিতরে আসতে বললাম। একটা ট্রেতে অর্ডার করা খাবারগুলো নিয়ে এসে সুন্দরভাবে সাজানো। আমি ক্যাবিনের টি টেবিলে রাখতে বললাম, দিয়ে চলে গেল। এরপর আমি ওখান থেকে স্ট্রুটা তুলে নিয়ে স্বর্ণলতাকে খাওয়াতে গেলাম। স্বর্ণলতা নিজেই খেতে চাইলেন হাতে করে। আমি বললাম, অনুরোধ করলাম যে আপনি তো এখন দুর্বল, তাই এটুকু আমাকে করতে দিন, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি, এতে আপনারই সুবিধে হবে। উনি মাথা নেড়ে সম্মতি জানালেন। আমি ওনাকে স্পুনে করে বোল থেকে যত্ন সহকারে স্ট্রু খাইয়ে দিচ্ছিলাম এবং উনিও অত্যন্ত যত্ন সহকারেই সেটা গ্রহণ করছিলেন। স্ট্রু খাওয়া হয়ে গেলে উনি প্রোটিন শেক একটু খেলেন। ইতিমধ্যে আমি উপলব্ধি করলাম যে জাহাজের মধ্যে একটা দুলুনি হচ্ছে, একটা কম্পন হচ্ছে। এ থেকে বুঝতে পারলাম ঝড় এসে গেছে। এরপরে আমি শুনতে পেলাম একটা যান্ত্রিক আওয়াজ। স্বর্ণলতা এবং আমি একে অপরের দিকে চেয়ে রইলাম। স্বর্ণলতা অকপটে বলে উঠল, নিশ্চয়ই উইংস খোলা হচ্ছে। কিন্তু স্বর্ণলতার চোখে একটা শঙ্কিত ভাব দেখলাম। আমি স্বর্ণলতাকে আশ্বস্ত করার জন্য বললাম, কিছু হবে না, আমি একটু দেখে আসছি, একটু নিচে ইঞ্জিন রুমে দেখে আসছি, তারপরে আমি কন্ট্রোল রুমেও যাব। আমি উঠতে গিয়ে স্বর্ণলতা হাত চেপে ধরে বলল, সাবধানে দেখো, এখন তোমার উপরেই নির্ভর করছি। আমি মাথা নেড়ে আশ্বস্ত করলাম। তারপর ত্বরান্বিত পায়ে স্বর্ণলতার কেবিন থেকে বেরিয়ে সোজা লোয়ার ডেকে, যেটা গ্রাউন্ড লেভেল, ওয়াটার লেভেল স্ট্যান্ডার্ড, যেখানে ইঞ্জিন রয়েছে, সেখানে গেলাম। দেখলাম জাহাজের ইঞ্জিন বন্ধ, কিন্তু আরেকটি ইঞ্জিন স্টার্ট করা হয়েছে, যেটা উইংসকে কন্ট্রোল করছে। এবং এখানে একজন ব্যক্তিকে দেখলাম যিনি এই ইঞ্জিনটাকে কন্ট্রোল করছে। ওনার সঙ্গে গিয়েও কথা বললাম। উনি যা বললেন তা হলো, আমি জানতে চাইলাম যে আপনি কি বুঝছেন, এত কম্পন হচ্ছে কেন, এত ঝাঁকুনি হচ্ছে কেন উইংস খোলা সত্ত্বেও? উনি বললেন যে ঝড়ের গতিবেগ অত্যন্ত বেশি এবং সমুদ্র অত্যন্ত উত্তাল হয়ে উঠেছে, তাই সমুদ্রের স্রোতও খুব বেশি রয়েছে। তাই উইংস কতটা যে ডিফেন্ড করতে পারবে তা নিশ্চিত করে বলতে পারছি না, কিন্তু চেষ্টা করছি। আমি এটাও আশঙ্কা করছি, যদি একবার জাহাজের বডি ফাটল ধরে ভেতরে জল ঢোকে, তাহলে আমরা খুবই অসুবিধায় পড়ব। যদিও এখানে একটা ব্যবস্থা রয়েছে যেটা সমস্ত জলকে রিলিজ করে দিয়ে আবার বাইরে ফেলে দিতে পারে, কিন্তু তার জন্য মেন ইঞ্জিন চালু করতে হবে। মেন ইঞ্জিন চালু না করলে এই প্রক্রিয়াটা করা সম্ভব নয়। যদিও আমি অনেকটাই নিশ্চিত করে বলতে পারি যে এতটাও সহজ নয় যে জলের গতিবেগ বা জলের স্রোত যতটাই বেশি হোক না কেন, এই জাহাজের বডিতে ফাটল ধরানো অতটা সহজ নয়, কারণ এটা 3টে প্লেট দিয়ে ডিজাইন করা আছে। যদিও প্রথম প্লেটটা ফাটল ধরলেও, যেটা উডেন বডি আছে, ফাটল ধরলেও পরে মেটাল বডি আছে, তারপরে আবার উডেন বডি আছে, তাই এই 3টে প্লেট ভেঙে জল ঢোকা কিছুটা হলেও অসম্ভব।
তাও আমাদের সতর্ক থাকতে হবে। আমি এই কন্ট্রোল ম্যানের থেকে যা শুনলাম আমার ভালো মনে হলো না। আমি ওখান থেকে উঠে এসে কেবিন ফ্লোরে উঠলাম। এবারে নির্ধারণ করলাম যে আমি কন্ট্রোল রুমে যাব। কিন্তু কন্ট্রোল রুমে যাওয়ার আগে দেখলাম কেবিন ফ্লোরে এসে গুঞ্জন এবং মৃণালিনী কেবিন ফ্লোরে এগিয়ে আসছে একে অপরে অত্যন্ত উল্লাসিতভাবে। আমাকে সামনে পেয়ে বলল যে আমরা মেন লোয়ার ডেকে যাচ্ছি, আমরা উইংস দেখব, আমরা ঝড় দেখব। আমি অবিলম্বে বারণ করলাম যে এটা অত্যন্ত বিপজ্জনক। এখন বাইরে ভীষণ ঝড় চলছে, তাই ক্যাবিনে থাকাই অত্যন্ত বুদ্ধিমানের কাজ হবে এবং লাইফ জ্যাকেট সাথে অবশ্যই ভালো হবে। কারণ কী যে ঘটছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না যে কতটা বিপদ হতে পারে। তাই ক্যাবিনে ফিরে যেতে আমি নির্দেশ দিলাম। মৃণালিনী দেবী আমার কথা বুঝতে পেরেছেন, তাই গুঞ্জনকে বোঝালেন এবং গুঞ্জনও ওনার কথা মেনে নিল। আমি উপরন্তু এটাও বললাম যে স্বর্ণলতা আজকে খুবই অসুস্থ বোধ করছে। আমি চাইব আপনি এবং গুঞ্জন যদি ওনাকে একটু সঙ্গ দেন, ওনার খুব ভালো লাগবে। অসুস্থতার কথা শুনে ওনারা একটু উদ্বিগ্ন হলো এবং অবিলম্বে রাজি হয়ে গেল ওনার ক্যাবিনে যেতে। মৃণালিনী দেবী গুঞ্জনকে নিয়ে স্বর্ণলতার ক্যাবিনে গেল। আমিও নিশ্চিত হলাম যে স্বর্ণলতাও একটু কোম্পানি পাবে। এরপর আমি ত্বরান্বিত পায়ে স্টেয়ার ধরে ক্যাপ্টেনের কাছে গেলাম কন্ট্রোল রুমে। ক্যাপ্টেন আবার আমাকে দেখে একটুখানি হতবাক হলেন, কিন্তু একটু খুশিও হলেন। উনি বললেন যে আপনি সত্যিই একজন রেসপন্সিবল উত্তরাধিকারী, এইরকম অবস্থাতেও আপনি দেখতে এসছেন। আমি বললাম এবার থেকে তো আমাকেই সামলাতে হবে। উনি ঘাড় নেড়ে বললেন তাহলে আপনি থাকুন এখানে। আমি থাকলাম এবং ঝড়ের বিভীষিকাময় রূপ দেখছিলাম সমুদ্রে। তার ঢেউয়ের মধ্য দিয়ে আমাদের জাহাজ ভেসে চলেছে আর আকাশ জুড়ে যেন প্রলয় ঘটছে, যেন পৃথিবীর ওপরে প্রলয় নেমে এসেছে। এই রূপ শহরে বসে দেখা যায় না, এই রূপ স্থলে বসে দেখা যায় না, যা সমুদ্রে বসে দেখা যায়। তাই আমি প্রত্যক্ষ করছিলাম এবং অন্তরটা এতটাই আশঙ্কিত ছিল যে সবসময় মনে হচ্ছিল এই বুঝি জাহাজ আমাদের ডুবে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। কী হবে গুঞ্জনের, কী হবে সবাই। কিন্তু তার মাঝেও তার মধ্যেও স্বর্ণলতার টেকনোলজির ওপরে আমার যথেষ্ট বিশ্বাস ছিল। ঈশ্বরের ওপরে বিশ্বাস করার থেকেও স্বর্ণলতার টেকনোলজির ওপরে আমার যথেষ্ট বিশ্বাস ছিল। ঈশ্বর সময়ে সময়ে অত্যন্ত রূঢ় হন, কঠিন হন, তা এই প্রকৃতিকে দেখেই আমি বুঝতে পেরেছি। এবং স্বর্ণলতার সঙ্গে থাকতে থাকতে এটাও বুঝেছি যে বাস্তবটা অনেক কঠিন, কিন্তু স্বর্ণলতার মতন বুদ্ধিমান এবং দূরদৃষ্টি সম্পন্ন মানুষের সঙ্গে থাকতে থাকতে যদি সেটা অর্জন করে নেওয়া যায়, তাহলে সবটাই সামলে নেওয়া অত্যন্ত সহজ ব্যাপার হবে। আর আমি সেটাই করার চেষ্টা করেছি। দেখলাম আকাশ জুড়ে শুধু বিদ্যুতের রেখা দেখতে পাচ্ছি। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যখনই বিদ্যুৎ নেমে আসছে, এক বিভীষিকাময় এবং প্রবল গর্জন করে বিস্ফোরণ করছে। তার আওয়াজ সত্যি কান ফাটিয়ে দেওয়ার মতো।
এরকম ঘটনার সময় যখন আমি কানে হাত দিচ্ছিলাম, এরকম অবস্থা দেখে ক্যাপ্টেন আমাকে একটা মেটাল কিছু দিলেন, যেটাকে আমি বলতে পারি আজকের যুগে বলা হয় ডিভাইস। এটা ডিভাইসই বলে। এর আকৃতি কিছুটা ইউ এর মতো। ক্যাপ্টেনও এটা পড়ে রয়েছেন, কিন্তু আমি কখনো জানি না এটা কী। এর উপরিভাগটা মেটাল এবং দুটো প্রান্তে স্পঞ্জের মতন কিছু লাগান, মানে আটকে রয়েছে, গোলাকৃতি, কিছুটা বোলের মতো। এবং উনি ওটা কানে পরে নিতে বললেন। উনি বললেন এটা হলো হেডফোন, এটা কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয়। আমি অবিলম্বে ওটা পরে নিলাম। উনি পরে নিতেই হেডফোন থেকে একটা ওয়্যার গেছে। সেই ওয়্যারটা কন্ট্রোল রুমের কন্ট্রোল যে বোর্ড রয়েছে সেখানে একটা হোল রয়েছে, সেখানে এই কানেক্টার দিয়ে পুশ করে দিলেন এবং দেখলাম উনি যে কথাগুলো বলছেন সেগুলো আমি শুনতে পাচ্ছি এবং বাইরের আর কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না। তাই আমাদের কমিউনিকেশন এবং আমি যেটা বলছি উনি শুনতে পাচ্ছেন। এ এক অদ্ভুত জিনিস। এবং উনি এও বললেন এই হেডফোন অত্যন্ত নতুন, আগে এটা ছিল না, মাত্র 10 বছর হয়েছে, এটা ফ্রেঞ্চরা ইনভেন্ট করেছে। এটা হয়ে যাওয়ায় কমিউনিকেশন অনেক সুবিধা হয়ে গেছে। এবং বলাও যায় যে বাইরের আওয়াজ থেকে এরকম কোনো দুর্যোগ হলে আমি অনেক সময় এমনিও পড়ে নিই, যাতে এই শব্দ শুনতে না হয়। তাই এটা বেশ ইন্টারেস্টিং লাগলো। আরও এই সংক্রান্ত আরও কথা হচ্ছিল। এর মধ্যে এই কথা বলতে বলতে যেন ঝড় থেকে মনটা ঘুরে গেল ওনার এই হেডফোনে। তার দৃষ্টি আটকে গেল বাইরের দিকে। উনি বললেন সর্বনাশ হয়ে গেছে। আমি একটু আশঙ্কিত হলাম। উনি অঙ্গুলি ইশারা করে দেখালেন বাইরের যে আমব্রেলা কভারটা জাহাজের উপরিভাগে ডেককে ঢেকে রেখেছিল, যা আমি আগেই বলেছিলাম এই জাহাজে একটা ছাতার মতন কভার রয়েছে যেটা টোটাল উপরিভাগটাকে ঢেকে রাখে কোনো ঝড় ঝঞ্ঝা বা বৃষ্টি হলে, যার জন্যে ভেতরে কোনো বাতাস বা বৃষ্টির জল ভেতরে আসতে পারে না। বা কিন্তু উনি যা দেখালেন তা সত্যিই আশঙ্কাজনক। সেই কভারের মধ্যে চির ধরেছে এবং সেখান থেকে জল বেয়ে বেয়ে পড়ছে ভেতরে। এই কভারটা হলো পুরোপুরি ট্রান্সপারেন্ট, মানে যখন কভারটা পুরোপুরি চারিপাশে সেট হয়ে যায় তখন মনে হয় যেন আমরা কাঁচের জানালার
এপাশে বসে আছি এবং সমুদ্রটা কাঁচের জানালা থেকে দেখছি। কিন্তু সেই কাঁচের জানালা যখন চির ধরেছে, যে কভারটার মধ্যে চির ধরেছে, তখন বাইরের অংশ আস্তে আস্তে দেখতে পাচ্ছি। কন্ট্রোল রুম থেকে বেরিয়ে যেতে উদ্ধত হলাম। ক্যাপ্টেন আমাকে বসতে বললেন, বাইরে যেতে বারণ করলেন। উনি এক চতুর্থ শ্রেণীর কর্মীকে হাঁক দিলেন, সঙ্গে সঙ্গে দৌড়ে এলো এবং উনি অর্ডার দিলেন আরও কিছু সংখ্যক কর্মী নিয়ে অবিলম্বে উপরি ডেকের যে স্টেয়ার রয়েছে, যেটা ক্যাবিনের দিকে গেছে, সেখানের এন্ট্রান্স পুরোপুরি ক্লোজ করে দিতে, যাতে কোনোভাবেই ক্যাবিনের দিকে জল না যেতে পারে স্টেয়ার বেয়ে। তাই সম্পূর্ণ উপরিভাগ বন্ধ করে দিতে। আরও নির্দেশ দিলেন যে ল্যাডার রেডি করতে, যে ফ্লেক্সিবল ল্যাডার আছে সেই ল্যাডার দিয়ে কভারের গা বেয়ে যাতে ওঠা যায়, উঠে গিয়ে ওই যে ছিদ্রটা হয়েছে সেটা যাতে ফিক্স করা যায়। ওরা অবিলম্বে দৌড়ে গেল। ক্যাপ্টেনকে খুবই চিন্তিত লাগালো। আর এদিকে আমি আশঙ্কিত চোখে দেখলাম সেই কভারের ছিদ্র বেয়ে অঝরে জল ঝরে পড়ছে ওপরের ডেকে। বাইরে অসম্ভব বৃষ্টি নেমেছে। উত্তাল সমুদ্রে জাহাজ দুলতে দুলতে এগিয়ে যাচ্ছে। ক্যাপ্টেন যে নির্দেশ দিয়েছিল অবিলম্বেই কর্মীরা তা পালন করল, কিন্তু ছিদ্র মেরামত করা সম্ভব হলো না। কারণ এই যে কভার, যে ট্রান্সপারেন্ট কভার সমস্ত দিকে ফিক্স করা রয়েছে, যখন ফিক্স হয়ে যায় এটা কিছুটা নাইলনের মতন, যা আমি বুঝলাম, এবং ছিদ্রটা আস্তে আস্তে বড় হচ্ছে। তাই এক্ষেত্রে ক্যাপ্টেন ভাবলেন যে এবারে হয়তো পুরো কভারটাই বন্ধ করতে হবে, নয়তো এই ছিদ্র বড় হতে হতে আস্তে আস্তে সমস্ত কভারটাকে নষ্ট করবে এবং ছিদ্র মেরামত করা একদমই সম্ভব হলো না। আরও বড় হচ্ছে আস্তে আস্তে বাতাসের গতিবেগ এবং জলের ধাক্কায় ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং সেই জন্যেই ছিদ্রটা আস্তে আস্তে আরও বড় হচ্ছে এবং ভেতরে জল অঝরে ঝরে পড়ছে ডেকের ওপর, এবং তা গড়িয়ে গড়িয়ে ক্যাবিনের স্টেয়ারের দিকেই এগিয়ে যাচ্ছে। কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে, যেহেতু ক্যাবিনের স্টেয়ারের ওপরে একটা উডেন কভার দিয়ে দিয়েছে পুরোপুরি ফিক্স, যা চুইয়ে চুইয়ে হয়তো বা নিচে নামতে পারে বা নাও নামতে পারে, তা জানা নেই, কিন্তু সেভাবে জল ঢুকতে পারছে না। তাই জল উপরিভাগে ডেকের ওপরে জমে গেছে, যা এবারে ডেক থেকে ফেলার ব্যবস্থা করছে কর্মীরা। কিন্তু তারা ফেলতেও অপারগ, কারণ এই সমস্ত কভার দিয়ে জাহাজ ঢেকে রাখা হয়েছে। তাই এর কোনো ব্যবস্থা আর করেনি যে যদি কখনো জল ঢুকে যায় তাহলে জলটাকে রিলিজ করবে কী করে। তা একমাত্র নিচে ইঞ্জিন রুম থেকে রিলিজ করা যেতে পারে। কিন্তু এই জল যদি নিচের ইঞ্জিন রুমে নিয়ে যেতে হয় তাহলে সমস্ত ক্যাবিনের অংশ ভেসে যাবে। আমরা নিরুপায় হয়ে একে অপরের দিকে চেয়ে রইলাম, আর এদিকে জল ঝরে পড়ছে। কর্মীরা এদিক ওদিক ছুটে জল বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করছে, যাতে ক্যাবিনে না জল ঢুকে পড়ে। আমি দেখলাম ওরা একটা পলিথিন কভার ক্যাবিন ফ্লোরের এন্ট্রান্সের ওপরে ঢেকে দিয়েছে। আমার ক্যাপ্টেনের ক্যাবিন কন্ট্রোল রুম থেকে নিচে
ক্যাবিন ফ্লোরে বা অন্য ফ্লোরে যাওয়ার জন্য আন্ডারগ্রাউন্ড সিঁড়ি রয়েছে, যেটা জাহাজের উপরিভাগ দিয়ে যাওয়ার দরকার নেই, ভিতর দিয়েই যেতে পারি, এবং সেখান থেকেই উঠে এসেছিলাম। আমি সেখান থেকেই নেমে গেলাম ক্যাবিনের ফ্লোরে। দেখতে এলাম সব কিছু ঠিক আছে কি না, কিন্তু দেখলাম এটা এক বৃথা চেষ্টা। ওপরে পলিথিন কভার এবং উডেন ডোর পুরোপুরি বন্ধ করে দিলেও, ঢেকে দিলেও চুইয়ে চুইয়ে ওপর থেকে জল পড়ছে ক্যাবিনের করিডোরে। আমি বুঝে উঠতে পারলাম না এটা আটকানো কিভাবে সম্ভব। তাই আমি নিজেই একটু বুদ্ধি প্রয়োগ করলাম যে ক্যাবিনের ভেতরে যাতে জল ঢুকতে না পারে, কারণ যে জল চুঁইয়ে চুঁইয়ে পড়ছে তার গতি বাড়তে থাকছে এবং আস্তে আস্তে এই ফ্লোরে পুরো জল ভরে যাবে। তাই দরজার ভেতরে না ঢুকতে পারে, তাই জন্যে দরজার কাছে কিছু একটা জলকে সোক করে নেওয়ার মতন কাপড় বা অন্য কিছু দেওয়া উচিত, যেটা আটকে রাখবে জলটা কিছুক্ষণের জন্য হলেও। পরে নয় কিছু ব্যবস্থা করতে হবে। তাই আমি শীঘ্রই কিচেনে দৌড়ে গেলাম এবং সেখানে এক গোছা কিচেন ডাস্টার পেলাম এবং এক বান্ডেল কিচেন পেপারও নিয়ে নিলাম। এই কিচেন পেপারগুলো একটু বড় ধরনেরও আছে সাইজের। এগুলো অনেক সময় কিচেন স্ল্যাবের ওপরে পাতা হয় বলে, তাই এর সাইজটা অনেক বড়। ভাবলাম এগুলোও কাজে আসবে। এগুলো দরজার সামনে অন্তত বিছিয়ে রাখা যাক। এবং কিছু ক্লোথসও খুঁজছিলাম, মানে কাপড় খুঁজছিলাম, যদি সেখানে দরজার সামনে বিছিয়ে রাখা যায় কোনোভাবে, ক্যাবিনের ভিতরে না জল ঢুকে যায়। আমার এই প্রয়াস দেখে কিচেনের অন্যান্য কর্মীরা আমাকে সাহায্য করতে এগিয়ে এলো। তারাও সাথে সাথে আমার সাথে সাথে কিছু কিচেন পেপার এবং কিচেন ডাস্টার নিল সাথে। এবং আমি যেটা খুঁজছিলাম ওদেরকে বললাম যে ক্লোথস, যদি কোনো রকম ক্লোথস থাকে যা দিয়ে অন্তত বিছিয়ে রাখা যায়। ওরা সেটা এনে দিল, কিচেনের মধ্যে ছিল। তা সেগুলো নিয়েই অন্তত ক্যাবিনের রুমগুলোর কাছে সমস্ত ঢেকে রাখা হলো এবং যেখান থেকে জল পড়ছিল সেখানে কিছু টাব ধরনের বসানো হলো, যাতে জলটা চারিদিকে ছড়িয়ে না পড়ে। কিন্তু এই সমস্ত করেও হয়তো বৃথা প্রয়াস, কারণ বৃষ্টি হয়েই চলেছে। বাইরে সেই দুর্যোগ একইভাবে চলছে, বরং বৃষ্টির গতি আরও বেড়েছে। ঝড়টা আগের থেকে অনেক কমে গেছে, কিন্তু সমুদ্র উত্তাল। আমি ইতিমধ্যে রুমে গিয়ে গুঞ্জনদের সাবধান করলাম যে ওপর থেকে জল লিক হচ্ছে এবং কেবিন ফ্লোরের মধ্যে জল পড়ছে। সেক্ষেত্রে একটা রুমে থাকাই ভালো। তাই ওরা ঠিক করলো এখন মেন্টালি সাপোর্ট দিতেও এবং সুরক্ষিত থাকতেও সবাই স্বর্ণলতার কেবিনের দিকে গেল। আমি সেখানে থাকারই পরামর্শ দিলাম, কারণ স্বর্ণলতা একাকী বোধ করবে এবং স্বর্ণলতাকেও এই অবস্থার কথা জানাতে বললাম। এদিকে আমি আবার ক্যাপ্টেনের কাছে গেলাম, ওনাকেও এই বিষয়টা জানালাম জাহাজের মধ্যে। উনি ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। উনি ঠিক করলেন যে এবারে ইঞ্জিন স্টার্ট করা যায়। ইঞ্জিন স্টার্ট করলে তাহলে অন্তত উপরিভাগ থেকে, জাহাজের
ওপরের ডেক থেকে জল ফেলে দেওয়ার মতন, পাম্প দিয়ে ফেলে দেওয়ার মতন ব্যবস্থা আছে। কিন্তু আমি নিশ্চিত হতে চাইলাম এইটা জেনে যে এখন ইঞ্জিন স্টার্ট করলে কোনো রকম ক্ষতির আশঙ্কা নেই তো? কারণ ঝড়ের গতি অনেক কমে গেলেও বৃষ্টির গতি কিন্তু ক্রমাগত বেড়ে চলেছে এবং সমুদ্র অত্যন্ত উত্তাল। জাহাজের উইংস থাকা সত্ত্বেও তা প্রচণ্ড কম্পন অনুভব করছে এবং প্রচণ্ড দুলছে চারিদিকে। তাই ক্যাপ্টেন নির্দেশ দিলে যে উপরিভাগের পুরো কভার খুলে ফেলতে, কারণ কভারে আরও চির ধরবে এবং তা পরে মেরামত করতে অনেক অসুবিধা হবে। তাই ক্যাপ্টেন সিদ্ধান্ত নিলেন যে উপরিভাগের কভারটা খুলে দেওয়াটাই শ্রেয় হবে, যাতে আরও বেশি কভারের ওপরে ছিদ্র বড় না হয় এবং পাম্প দিয়ে জল নিষ্কাশন করা যাবে ওপরের ডেক থেকে এবং ইঞ্জিন চালু করাটা শ্রেয় হবে, যা কভার থাকার জন্য জল নিষ্কাশন করতে পারছে না। তা আমি একমত হলাম, আর উনি জাহাজের ইঞ্জিন স্টার্ট করলেন। নিজের ইঞ্জিন রুমে ইঞ্জিন মনে হয় স্টার্ট করেছে। উনিও এখান থেকে জাহাজের জল রিলিজ করে বাইরে ফেলে দেবেন, সেই ধরনেরই পরিকল্পনা করে উনি ইঞ্জিন স্টার্ট করতে বললেন। কম্পাস দেখলেন, তারপর স্টিয়ারিং হুইল ঘোরালেন, এরপর হর্ন দিয়ে দিয়ে জাহাজ এগিয়ে চলল। এর মধ্যে জাহাজের ম্যাস্টের ওপরে যে হেডলাইট রয়েছে সেটা জ্বালাতে হলো, কারণ চারিপাশে ঘন অন্ধকার নেমে এসছে। সমুদ্র উত্তাল বোঝা যাচ্ছে এবং গর্জন করছে, তার শব্দ পাওয়া যাচ্ছে, কিন্তু যথেষ্ট অন্ধকার নেমে এসছে, কারণ সারা আকাশ কালো মেঘে ছেয়ে রয়েছে, একটু আলো নেই। আমি আবার ক্যাবিনের দিকে গেলাম। এভাবেই অনেকক্ষণ কেটে গেল। জাহাজ এগিয়ে চলেছে। ক্যাবিনের মধ্যে জল ঢোকেনি, কারণ ক্যাপ্টেন সঠিক সিদ্ধান্ত নিয়েছে, অথচ জল কিন্তু ওপরের ডেকে জমছে এবং সেটা পাম্প দিয়ে রিলিজ করতে হচ্ছে মাঝে মাঝেই, কারণ এই জাহাজে জল রিলিজিংয়ের আর অন্য কোনো পাইপ লাইন নেই। উপরে ডেকের উপরে যদি কোনো ছিদ্র থাকতো, পাইপ লাইন দিয়ে বেরিয়ে পড়ে যেত বাইরে, সেটার কোনো ব্যবস্থা করতে পারেনি, কারণ জাহাজে কভার নামক একটা টেকনোলজি রয়েছে, যে টেকনোলজি দিয়ে পুরো জাহাজটাকে ঢেকে দেওয়া যায়। তাই কখনো অনুমান করেনি যে কভারের ছিদ্র ধরলে কী বিপর্যয় ঘটতে পারে। এইখানে আমার মনে হলো যে প্রস্তুতকারক এই ভাবনায় খামতি রেখেছে, তাহলে এই সমস্যায় পড়তে হতো না। হয়তো প্রস্তুতকারক এতটাই কনফিডেন্ট ছিলেন যে এই কভার কোনো দিন চির ধরতে পারে না বা ছিদ্র হতে পারে না কোনো রকম ঝড়ে, তাই ওনার ওভার কনফিডেন্টের জন্য এই অব্যবস্থা রয়ে গেছে যে এরকম হলে তাহলে কি করে রিলিজ করতো। যাই হোক, ওনার ভাবনায় যিনি প্রস্তুত করেছেন উনি হয়তো ভেবেছেন একটা অন্য ব্যবস্থা করে দিয়েছে, যেটা হলো পাম্প দিয়ে রিলিজ করতে হবে। এই পাম্পিং ব্যবস্থা আমি আগে দেখেছি, কিন্তু অন্ধকারে পাম্পিং করাটা খুব অসুবিধে হচ্ছে। বারবার এই জলের মধ্যেও সমস্ত কর্মীদেরকে বারবার গিয়ে সেই জলটাকে এক জায়গা থেকে রিলিজ করতে হচ্ছে পাম্পের মাধ্যমে।
সেটাকে অ্যাবজর্ব করে নিয়ে বাইরে ফেলে দিতে হচ্ছে, কিন্তু আবার কয়েক ঘন্টার মধ্যেই আবার জমে যাচ্ছে। কিন্তু এটা যদি কোনো ছিদ্র থাকতো তাহলে অটোমেটিক্যালি পড়ে যেত। এভাবেই চলতে থাকলো। সন্ধ্যেটা স্বর্ণলতার ঘরেই কাটালাম এবং অনেকটা সময় যা ক্যাপ্টেনের কাছে ছিলাম, মাঝে মাঝেই ভিজিট করছিলাম। করে দেয়া হয়েছে যাতে উপরের দরজা এখন খোলা না যায়। তবুও আশঙ্কা থেকে মুক্ত হওয়া যাচ্ছে না। টানা 2 দিন ধরে এই রকম আবহাওয়া থাকার পর 3 দিনের দিন ওয়েদার একটু ক্লিয়ার হলো।
দুটো হাতি রাখলাম। আজ ওনাকে সুস্থ দেখলেও শারীরিকভাবে তেমনি উনি সবল নন এখনো, তাই সাপোর্ট দেওয়ার জন্যেই ওনার কাঁধে হাত রাখলাম এবং বললাম, এসব কথা থাক, আপনি আমাকে এই দায়িত্ব দিয়েছেন এবং সময় অনুসারে এরকম পরিস্থিতির মধ্যে না পড়লে হয়তো যাচাই করা যেত না। তাও আমি যতটা পেরেছি করেছি। কিন্তু আমার একটা বহু আগে থেকে প্রশ্ন ছিল, এখন তার যথার্থ সময়ও আছে। আমি এবারে জানতে চাইব আপনার পূর্বতন 10 বছরের সমুদ্রযাত্রার ইতিহাস। আপনি যদি আগ্রহী থাকেন তাহলে আমি শুনতে চাইব এটা আস্তে আস্তে। এখনও তো বেশ কয়েকদিন বাকি আছে সাউথ আফ্রিকায় পৌঁছতে। আপনি যদি বলতে ইচ্ছুক থাকেন এখন, তাহলে তা শোনার যথার্থ সময় আছে এখন। উনি আমার কথা শুনে আমার দিকে তাকালেন অত্যন্ত সরলভাবে এবং বললেন, এবার আমি তোমাকে সব কিছু বলবো। কিভাবে আমি শুরু করেছিলাম, বিভিন্ন দেশে গিয়েছিলাম, এবং এগুলো জানার পরে তোমার যথার্থ অভিজ্ঞতা হবে দেশ সম্পর্কে, সেখানকার মানুষ সম্পর্কে, এবং ব্যবসার গতিপথ বুঝতেও সুবিধা হবে। এরপর উনি বললেন, একটা চেয়ারের ব্যবস্থা করলে আমি অবিলম্বে ডেকে থাকা এক কর্মীকে চেয়ার আনতে বললাম। কর্মী দুটো চেয়ার আমাদের জন্য নিয়ে এলো। আমরা সেখানে বসলাম। তারপর উনি বলা শুরু করলেন, প্রায় 10 বছর আগে আমি যখন স্বদেশ ছেড়েছিলাম ব্যবসা করার উদ্দেশ্যে, তার আগে